মায়া আর কিছু ভাবতে পারছে না। কি হবে এখন? এই বাড়ির লোকেরা ওকে দেখলে কেমন রিয়াকশন দেবে? ও তো আরমানের সাথে রাত কাটানোর জন্য এসেছিল। ভেবেছিল সকালে চলে যাবে। কিন্তু আরমান যে ওকে এখন এই ১ মাস পার্মানেন্ট কাজের লোক বানিয়ে নিল। যদিও ওই কাজের থেকে এই কাজটা যথেষ্ট ভালো, তবুও এই বাড়ির সাথে যে ওর সম্পর্ক অন্যরকম। কিভাবে কাজ করবে ও এই বাড়িতে? আবির বলল, আচ্ছা রুবি, বাড়িতে কি আজ অন্যরকম স্পেশাল রান্না হয়েছে? সুন্দর গন্ধ আসছে। রুবি বলল, হ্যাঁ, মানে উনি রান্না করেছিলেন স্যারের জন্য, কিন্তু স্যার খায়নি। আবির বলল, ওর কথা বাদ দাও, চলো তো আমাকে খেতে দাও। আর মায়া, তুমিও এসে খেয়ে নাও। রুবি বলল, কিন্তু স্যার, আপনি এই মাত্র বাইরে থেকে ফিরলেন, ফ্রেশ হবেন না? আবির বাঁকা বাঁকা হেসে বলল, হ্যাঁ হব তো, খাওয়ার পর। ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও প্লিজ। এটা শুনে রুবি চলে গেল আবিরের জন্য খাবার বাড়তে। আর মায়া অসহায় চোখে তাকালো আবিরের দিকে। আবির ওর হাতটা মায়ার কাঁধে রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার কাজের ব্যবস্থা করব কোম্পানিতে। এখানে এই মেয়েদের কাজ করতে হবে না তোমায়। মায়া বলল, না ভাইয়া, এখন কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি আপনার স্যারের থেকে ১ মাসের মাইনে অ্যাডভান্স নিয়ে নিয়েছি, তাই আমাকে এই ১ মাস এখানে কাজ করতে হবে। এদিকে রুবি ডাইনিং থেকে বলল, খাবার বাড়া হয়ে গেছে। আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে চলো, বেশি চিন্তা করো না, যা হবে দেখা যাবে। খাবে চলো। এই বলে আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল। আর এই দৃশ্য উপরের বারান্দায় থেকে একজন জ্বলন্ত চোখে দেখছিল। তারপর ওদেরকে চলে যেতে দেখে রাগে হাতের মুঠো শক্ত করে বারান্দার গ্রিলে বাড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আবির বেসিনে হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসে বলে, ওয়াও, খিচুড়ি! অনেক দিন খাইনি। গন্ধ শুকেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তারপর রুবি ও মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, খেয়ে নাও। রুবি বলল, আমি অনেক আগেই ডিনার করে নিয়েছি স্যার, আপনি খেয়ে নিন। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ, তা তো খাবেই। আমার জন্য ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? রুবি বলল, কিছু বললেন স্যার? আবির বলল, হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, মায়ের জন্য খাবার বাড়ো। ওটাই বললাম। রুবি ঠিক আছে বলে খাবার বাড়তে শুরু করলে। মায়া তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি খাবো না, খিদে নেই আমার। আপনি খেয়ে নিন ভাইয়া। আবির বলল, একদম চুপ মায়া, আমি খেতে বলছি মানে খাবে। রুবি, তুমি খাবার বাড়ো। মায়া বলল, না ভাইয়া, এটা হয় না। আমি এই বাড়ির মেড হয়ে এসেছি, তাই এখানে বসে আমার খাওয়ার মানেই হয় না। আবির বলল, এখন বাড়িতে কেউ নেই, আর আমার একা একা খেতে ভালো লাগে না, তাই বেশি কথা না বলে বসো। কাল থেকে যেখানে ইচ্ছে খেয়েও। মায়া বলল, কিন্তু ভাইয়া। মায়াকে আর কিছু বলতে না দিয়েই আবির মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। এরপর রুবি খাবার বেড়ে দিলে দুজনে খেতে শুরু করে। আবিরের আর মায়ার প্রতি এতটা যত্ন দেখে কেন জানি রুবির মনটা একটু খারাপ হলো। কই, ওকে তো আর একবারও খাওয়ার জন্য বলল না। না কি সব ভাবছে ও? কোথায় আবির স্যার আর কোথায় ও? এই সব ভাবা একদমই ঠিক না। খাওয়া হয়ে গেলে আবির মায়ার রান্নার অনেক প্রশংসা করলো। এরপর আবির রুবিকে বলল, আজকে রাতটা যেন ওর রুমেই মায়ার থাকার ব্যবস্থা করে। এতে রুবিও রাজি হলো। এরপর ওরা চলে গেল। আবিরও চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্য। আরমানের রুমের দরজা লক করা ছিল না, তাই হালকা টোকাতেই খুলে গেল। আবির রুমে ঢুকে দেখল পুরো রুম অন্ধকার। আবির এগিয়ে গেল বেলকনির দিকে। ও দেখল আরমান এক হাত পকেটে ভরে আর এক হাত দিয়ে সিগারেট ফুঁকছে। আরমান খুব একটা সিগারেট খায় না, যখন খুব টেনশনের মধ্যে থাকে শুধু তখনই খায়। আবির বলল, মায়াকে এই বাড়িতে কেন এনেছিস আরমান? আরমান পিছনে না ঘুরেই একইভাবে থেকে উত্তর দিল, জানি না। আবির বলল, জানিস না মানে কি? তুই তো ওকে নিয়ে এসেছিস, আর তুই জানিস না? যেই বিয়ে মানিস না বলে 6 মাস আগে ডিভোর্স দিলি, সেই মেয়েকে তোর বাড়িতে কাজের লোক বানানোর কারণ কি আরমান? আরমান বলল, ওর কাজের দরকার ছিল, তাই কাজ দিয়েছি। আবির বলল,
তাই বলে বাড়ির কাজের লোকের কাজ? তোর অফিসেও তো কিছু পোস্ট খালি ছিল, তাহলে ওখানে কাজ করতে দিতে পারতিস। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মায়ার মতো মেয়ে তোর কাছে কাজের জন্য আসবে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তোরা দুজনেই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আরমান বলল, ফালতু বকিস না আবির, যদি কোনো কাজের কথা থাকে তো বল। আবির এবার প্রচণ্ড রেগে গিয়ে বলল, আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, কাল আন্টিরা ফিরে আসবে, কি উত্তর দিবি তাদের? আরমান বিরক্ত গলায় বলল, আমি কি বলবো সেটা তোকে ভাবতে হবে না। মাইশার কোনো খবর পেয়েছিস কিনা সেটা বল। আবির প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, মাইশা 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 আর মাইশা। এই তুই মাইশা ছাড়া আর কিছু বুঝিস না? শুধু নাম দিয়ে কি কোনো গোটা একটা মেয়েকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? না তো মেয়েটার কোনো ছবি আছে, আর না তো মেয়েটার বাবার নাম জানিস, আর না তো মেয়েটার কোনো অ্যাড্রেস জানিস। আরমান এবার সিগারেট ফেলে দিয়ে পিছনে ঘুরে জেদি গলায় বলল, তবু আমার মাইশাকেই চাই। আমি ঠিক একদিন আমার মাইশাকে খুঁজে বের করব, দেখে নিস তুই। আবির বলল, আর তোর মাইশা যদি বিয়ে হয়ে যায়, কি করবি তখন? ভাব, তোর মাইশা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, তখন কি করবি? আরমান এই কথার কি উত্তর দেবে ভেবে পেল না। তখন আবির আবারও বলল, কি হলো, উত্তর দে, এখন চুপ কেন? ওই মাইশা মাইশা করে তুই মায়ার মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করলি। আবিরের শেষের কথাটা শুনে আরমান তাচ্ছিল্য হেসে বলল, ভালো মেয়ে? তোর মায়া কতটা ভালো মেয়ে তা আমার জানা হয়ে গেছে। আবির বলল, কি করেছে মায়া? কেন এত ঘৃণা করিস তুই ওকে? আরমান আবারও তাচ্ছিল্য হেসে বলল, আমার কথা তোর বিশ্বাস হবে না। যেদিন নিজের চোখে দেখবি, তখন তুইও ঘৃণা করবি ওকে। আবির বলল, যেটা দেখে মায়াকে ঘৃণা করব, সেটা কোনোদিনও দেখতে চাই না আমি। থাক তুই তোর ঘৃণা নিয়ে। এই বলে আবির চলে গেল আরমানের রুম থেকে। আরমানও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলকুনি থেকে রুমে এলো। এসির টেম্পারেচার ঠিক করে শুয়ে পড়ল বিছানায়। তারপর ভাবতে লাগলো মাইশার কথা। অতীত, আজ থেকে 10 বছর আগে আরমান বিদেশে যাওয়ার আগে বন্ধুদের সাথে দার্জিলিং গেছিল ট্যুরে। তখন ওর বয়স ছিল 18। ফিরে আসার দিন অনেকটা সকালে ওর বন্ধুরা যখন ঘুমিয়ে ব্যস্ত, তখন আরমান রিসোর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল একাই। সেদিন চারদিকে কুয়াশা ঢেকেছিল। হঠাৎ ও দেখতে পায় মাঝ রাস্তায় একটা স্কুল ড্রেস পরা মেয়ে একটি বিড়াল ছানা নিয়ে খেলা করছে। মেয়েটি ওর গাড়ির সামনেই আছে, আর একটু হলেই মেয়েটি গাড়ির নিচে পিষে যাবে। তাই আর কোনো কিছু না ভেবেই গাড়ি টিয়ারিং ঘোরালো, আর সামলাতে না পেরে গাড়ি গিয়ে ধাক্কা লাগলো রাস্তার ধারে থাকা কারেন্টের পুলে। আরমানের মাথা গিয়ে বাড়ি খায় টিয়ারিংয়ে। সাথে সাথে কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করলো। অনেক জায়গায় ব্যথা পেল আরমান। সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠল। ওর মনে হলো ও যেন মৃত্যুর মুখে ঢলে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওর প্রাণ পাখি বেরিয়ে যাবে। ঠিক তখনই শুনতে পেল কেউ যেন ওকে ডাকছে। জানালার গ্লাস ভেঙে গেছে। সেই দিকে তাকাতেই দেখতে পেল একটি 9 থেকে 10 বছরের মেয়ের মুখ, যে ওর গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। গোলগাল সুন্দর মুখের অধিকারী, টানা টানা দুই চোখে মায়া ভর্তি, আর সেই সাথে দুই চোখে অশ্রুতে টুইটুম্বুর। ছোট মেয়েটির চুল কোমর ছাড়িয়ে গেছে, পরনে তার স্কুল ড্রেস, তাতে বুকের কাছে পকেটে একটা প্লেট লাগানো। নাম মাইশা তালুকদার, ক্লাস 4, রোল নাম্বার সহ স্কুলের নাম। কিন্তু আরমান নামটা ছাড়া আর কিছুই বুঝতে পারল না। চোখে ঝাপসা দেখতে শুরু করলো। ঠিক তখনই ওর কানে ভেসে এলো কান্না মাখা গলার আওয়াজ। বাচ্চা মেয়েটি বলছে, গাড়ির দরজা খোলো, বেরিয়ে আসো তুমি। গাড়ির পেছনের দিকে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। পুরো গাড়িতে আগুন লাগলে তুমি মরে যাবে, বেরিয়ে আসো। মেয়েটি কাঁদছে আর কথাগুলো বলছে। আরমান কোনো মতে গাড়ির দরজার লক খুলে দিল, আর মেয়েটি গায়ের বলে দরজা টেনে খুলে দিল। কিন্তু আরমানের শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই যে নিজের পায়ে বেরিয়ে যাবে। মেয়েটি ওর হাতের বাহু ধরে টানছে, তাই আরমানও শরীরের খানিকটা আলগা দিল, আর তখনই মেয়েটা ওর বাহু ধরে গায়ের বলে টান দিল। সাথে সাথে আরমান গাড়ির থেকে নিচে পড়ে গেল।
এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে গেছে। আগুনের তাপে মনে হচ্ছে ঝলসে যাবে দুজন। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, চলো এখান থেকে পালিয়ে চলো, গাড়িতে আগুন লেগেছে, গাড়িটা ফেটে যাবে তো, এখান থেকে পালিয়ে চলো। আরমানের শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে ওর, একটুও শক্তি অবশিষ্ট নেই যে ও এখান থেকে হেঁটে সরে যাবে। কিন্তু গাড়িটা যদি ব্লাস্ট হয় তাহলে এই বাচ্চা মেয়েটিও যে ওর সাথে মারা যাবে। বাচ্চা মেয়েটির কথা ভাবতেই কোথা থেকে যেন আরমান শরীরে বল পেল, উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। সাথে সাথে বাচ্চা মেয়েটিও ওর কোমর আঁকড়ে ধরে ওকে দাঁড়াতে সাহায্য করলো। কিন্তু বাচ্চা মেয়েটি কি আর একটা 18 বছর বয়সী ছেলের ভার নিতে পারে? দুজনেই উল্টো পড়ল। আরমান পড়ল কিছুটা মেয়েটার ছোট্ট শরীরের ওপর, তাতে মেয়েটিও কিছুটা ব্যথা পেল। তারপর আবারও আরমান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। মেয়েটিও ওকে জড়িয়ে ধরে সাহায্য করার চেষ্টা করলো। এরপর আরমান খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে গাড়িটা থেকে কিছুটা দূরে গেল। আরমানের ভীষণ কষ্ট হচ্ছিল, ওর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। তাই আরমান আবারও মেঝেতে ধপাস করে পড়ে গেল। আরমান মেয়েটিকে ধরে রেখেছিল, তাই পড়ে যাওয়ার সময় মেয়েটির স্কুল ড্রেসের সেই নেম প্লেটটি ওর হাতে ছিঁড়ে চলে এলো। নিচে পড়ে থেকেই গাড়িটির দিকে তাকালো আর দেখতে পেল পুরো গাড়িটাই দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর একটা বিকট শব্দে গাড়িটা ব্লাস্ট হলো। তার উত্তাপও কিছুটা অনুভব করতে পারল আরমান। এরপর তাকালো ওর পাশে বসা থাকা মেয়েটির দিকে, যার দুই চোখে আছে অফুরন্ত মায়া আর অশ্রুতে টইটুম্বুর। এত কষ্টের মাঝেও আরমানের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। ও পেরেছে মেয়েটিকে বাঁচাতে। ও খুব ভালো করেই বুঝতে পেরেছিল ও গাড়ি থেকে বেরিয়ে না আসলে মেয়েটিও ওখান থেকে সরে আসবে না, তাই ওর এত কষ্ট করা। আরমান হাতে থাকা নেম প্লেটটি শক্ত করে চেপে ধরল। তারপর জ্ঞান হারালো আরমান। এরপর আর কিছু মনে নেই ওর। যখন ওর জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে দেখতে পেল। ওর বাড়ির লোকজনও খবর পেয়ে চলে এসেছিল দার্জিলিং। শুনেছিল ওই মেয়েটাই নাকি লোক জড়ো করেছিল, হাসপাতালেও এসেছিল। তারপর ওদের স্কুলের টিচার নাকি এসে মেয়েটিকে নিয়ে গিয়েছিল। আর ওই মেয়েটিই হলো মাইশা, যার নাম ছাড়া আর কিছুই মনে নেই ওর। সুস্থ হওয়ার পর আবারও দার্জিলিং গিয়ে অনেক খুঁজেছিল মেয়েটিকে, কিন্তু আর খুঁজে পায়নি ওই পিচ্চি মেয়েটাকে। কিভাবে পাবে? ও যে মেয়েটার নাম ছাড়া আর কিছুই জানতো না। তারপরে আরমান পাড়ি দেয় লন্ডনে পড়াশোনার জন্য। কিন্তু এখনও সেই বাচ্চা মেয়েটির আবছা মুখ ভুলতে পারেনি আরমান। লন্ডন থেকে ফিরে এসেও মেয়েটিকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো খবর পায়নি। এখনও আরমান খুঁজে চলেছে মেয়েটিকে। সকাল 7টা। মায়া অনেক শান্তিতে ঘুমিয়ে আছে রুবির রুমে। রুবি কিছুক্ষণ আগেই উঠে গেছে। ঠিক তখনই কিছুটা পানি এসে পড়ল মায়ার মুখে। এতে মায়া ধরফরিয়ে উঠে বসল বিছানায়। ভয়ে চিৎকার করে উঠল, আল্লাহ বাঁচাও, বান! বন্যা এসেছে, বান এসেছে! আরমান ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চিৎকার করবে না। মায়া অবাক হয়ে বলল, এ কি আপনি? আপনি আমায় এই 7 সকালে ভিজিয়ে দিলেন কেন? আরমান বলল, তোমাকে এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য আনা হয়নি মিস মায়া তালুকদার। কটা বাজে খেয়াল আছে? আমার ব্রেকফাস্ট কে বানাবে? মায়া চেতে গিয়ে বলল, এটা তো ভালোভাবেও বলা যেত মিস্টার আরমান শাহরিয়ার, এতে ভেজানোর কি হলো? ভালোভাবে ডেকে কি ঘুম থেকে তোলা যেত না? আরমান বলল, আমি তোমার কাজের লোক নই যে তোমায় ঘুম থেকে ভালোভাবে ডেকে তুলব। ফালতু না বকে যাও গিয়ে নিজের কাজ করো। বলেই আরমান ঘর থেকে বেরিয়ে গেল। আর মায়ার আগে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। তখনই রুমে রুবি প্রবেশ করলো। আর মায়াকে এই অবস্থায় দেখে অবাক গলায় বলল, এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? ভিজলে কিভাবে? মায়ার আগে গজগজ করতে করতে বলল, তোমার মিস্টার আরমান শাহরিয়ার এই বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, তাই আকাশ থেকে বৃষ্টি পড়ে ভিজে গেছি। বলতে বলতে মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে মায়ার কথাগুলো সব রুবির মাথার উপর দিয়ে গেল। ও বোকা বোকা চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো মায়ার যাওয়ার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানাটা রোদে শুকানোর ব্যবস্থা করতে গেল।
বিছানাটাও কিছুটা ভিজে গেছে। এরপর মায়া ওয়াশরুম থেকে এসে রুবির কাছে গেল আবারও একটা ড্রেস নেওয়ার জন্য। রাতেও রুবির জামা পরেই ঘুমিয়েছিল। এখন সেটা আরমান পানি দেওয়ার কারণে ভিজে গেছে। রুবি আবারও একটা থ্রি পিস বের করে দিলে মায়া চেঞ্জ করে আসলো। এরপর রুবিকে নিয়ে রওনা দিল কিচেনের দিকে আরমানের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আরমান ব্রেকফাস্টে কী খায় তা রুবি থেকে জেনে নিয়ে লেগে পড়ল নিজের কাজে। মায়া রান্নাবান্না কাজটা একটু ভালোই পারে, তাই ওর কোনো অসুবিধা হলো না। ঠিক সকাল 8টার দিকে আরমান নিচে নেমে এলো ব্রেকফাস্ট করার জন্য। এর মধ্যে মায়েরও কাজ শেষ। এই বাড়িতে অনেক সার্ভেন্ট আছে। যেহেতু এখন এই বাড়ির মানুষগুলো নেই, তাই সবাই এখন ছুটিতে আছে। শুধু এই বাড়ির শেফ দুজন বাদে, কারণ ওরা আবির, আরমান আর রুবির জন্য রান্না করত। আজকেও করেছে আবির, রুবি আর মায়ার জন্য। রুবি এই বাড়িতেই থাকে আর এই বাড়িতেই খায়, কিন্তু ডাইনিংয়ে বসে কখনো খায় না, নিজের রুমে খায়। এই বাড়ির সকলে ওকে অনেকবার বলেছে ওদের সাথেই খেতে, কিন্তু ও কখনো ওদের কথা শোনেনি। ওর খালি এক কথা, ও এই বাড়ির সার্ভেন্ট, তাই বাড়ির মানুষদের সাথে একসাথে খাওয়া মানায় না। আরমানও ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়ির সবাই ওকে এই বাড়ির মেয়ের মতোই দেখে। আর বাকি সার্ভেন্টরা এই বাড়ির পেছনের দিকে সার্ভেন্ট কোয়ার্টার আছে, সেখানেই থাকে। ওখানে আলাদা করে কিচেন আছে, সেখানেই এই বাড়ির সার্ভেন্ট আর গার্ডদের জন্য আলাদা করে রান্না করা হয়। চলুন গল্পে ফেরা যাক। মায়া একটা একটা করে ডিশ এনে টেবিলে রাখছে, আর আরমান তা আর চোখে দেখছে। কেন জানি মেয়েটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চিকচিক করছে। ওড়না এখনো কোমরে বাঁধা, হয়তো মনে নেই খুলতে। না হলে আরমান শুধু ওই ক্লাবে ছাড়া বাকি সব সময়ই মায়ার মাথা ওড়না দেখেছে। না না, কী সব ভাবছে ও। এইভাবে ওর এক্স ওয়াইফের দিকে তাকানো ঠিক না। মাইশা, ওর তো মাইশা আছে, তাহলে এই মেয়েটার দিকে কেন তাকাচ্ছে? না না, তাকাবে না ও এই অসভ্য নির্লজ্জ মেয়ের দিকে। এই সব ভাবছিল আরমান। তখনই ওর পাশে কেউ ধপ করে বসার আওয়াজে ঘুরে তাকালো ও। আবির এসে বসেছে। আবির রুবির উদ্দেশ্যে বলল, রুবি, আমাকেও খেতে দাও। মায়া এখন আরমানের ব্রেকফাস্ট সার্ভ করছে। রুবি মনে মনে বলল, হ্যাঁ, আমি কি আপনার কাজের লোক নাকি? হ্যাঁ, মানছি আমি আরমান স্যারের পার্সোনাল মেড, তাই বলে আমি কেন আপনার কাজ করব? কিন্তু মুখে কিছু বলতে পারল না। চুপচাপ রান্নাঘরে গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে এসে ওকে সার্ভ করে দিল। এইদিকে আবিরকে দেখে মায়ার হঠাৎ মনে পড়ল ওর মাথায় ওড়না নেই। তাই ও তাড়াতাড়ি খাবার বেড়ে কিছুটা দূরে সরে গিয়ে ওড়নাটা কোমর থেকে খুলে মাথায় নিল। এদিকে আরমান খাওয়া শুরু করে দিয়েছে। আবির খেতে খেতে বলল, আরে মায়া, তুমি দাঁড়িয়ে কেন? বসো, খেয়ে নাও। এটা শুনে আরমান গম্ভীর গলায় বলে উঠল, ও এই বাড়ির সার্ভেন্ট হয়ে এসেছে, সদস্য নয় যে আমাদের সাথে এক টেবিলে বসে খাবে। কাজের লোককে কাজের লোকেই থাকতে দে আবির। এই কথা শুনে মায়ার মাথাটা নিচু হয়ে গেল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। ও তো খুব ভালো করেই জানে যে ও এই বাড়ির কাজের লোক। সেটা এভাবে বলার কি আছে? মায়াকে ওর বাবা খুব আদরে মানুষ করেছিল, তাই ও অল্পতেই কষ্ট পায়। কিন্তু এই কথাটা কি অল্পের মধ্যেই ছিল? ওর তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল। তার জায়গায় আজ ও এই বাড়ির কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানিটা সবার আড়ালে মোছার চেষ্টা করলেও কিন্তু সত্যিই কি সবার চোখের আড়াল হলো? তারপর মায়া মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে বলে উঠল, আপনি খেয়ে নিন ভাইয়া, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নেব। আমি এই বাড়ির কাজের লোক হয়ে এসেছি, তাই কাজের লোকই ভাবুক। কথাটা বলে মায়া আরও মাথা নিচু করে নিল। ওর ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালাতে, কিন্তু ও যে নিরুপায়। আবিরের আর গলা দিয়ে খাবার নামল না, উঠে গেল টেবিল ছেড়ে। মায়া কিছু বলতে গিয়েও বলল না, হয়তো গলা থেকে আওয়াজ বের করলেই কান্না চলে আসবে সেই ভয়ে। আরমান তখনও নির্বাক ভঙ্গিতে খেয়ে চলল, যেন এখানে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক। আবির বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ও যে একজনকে কথা দিয়েছিল মায়াকে দেখে রাখবে, ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না। কিন্তু
ও কি ওর কথা রাখতে পারছে? আরমান ওর হাত দিয়ে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন পরই আবির বিদেশে পাড়ি জমায় বিজনেসের কাজের জন্য। আর এই 1 সপ্তাহ হলো ফিরেছে, তাই ও মায়ার কোনো খবরও নিতে পারেনি। কিন্তু এখন সব কিছু যেন এলোমেলো লাগছে আবিরের। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। না, ওর এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। খোঁজ নিতে হবে মায়ার সম্পর্কে। ওর কেন যেন মনে হচ্ছে মায়া ভালো নেই। আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। দরজায় নক করতে গিয়েও আবার হাতটা গুটিয়ে নিচ্ছে। ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে দ্বিধায় ভুগছে। হসপিটাল থেকে ফোন এসেছিল, ওর পাপাকে কেমোথেরাপি দেওয়া হবে, তাই ওকে যেতে হবে। কিছু টাকাও লাগবে, কিন্তু আরমানের থেকে কিভাবে টাকা চাইবে বুঝতে পারছে না। যদি আবারও অপমান করে করবে, কিন্তু টাকা ওকে চাইতেই হবে। আগে হসপিটালে টাকা জমা দিতে হবে, তবেই ওরা কেমোথেরাপি শুরু করবে। মায়া আর কোনো কিছু না ভেবে দরজায় নক করলো। সাথে সাথে ভেসে এলো গম্ভীর গলার আওয়াজ, কাম ইন। মায়া আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। আরমান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। 9টা বাজলেই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। মায়া আরমানের সামনে দাঁড়াতেই আরমান বলে উঠল, ও তুমি? বলো, কিছু বলবে? মায়া আমতা আমতা করে বলল, আসলে আমাকে একবার বাইরে যেতে হবে, আমার বাড়িও যেতে হবে। আরমান বলল, আমি তো বলেই দিয়েছি এখানেই থাকতে হবে তোমায়, কোথাও যেতে পারবে না তুমি এই 1 মাস। মায়া বলল, এটা হয় না, বাড়িতে আমার অসুস্থ বাবাও আছে, তারও খেয়াল আমাকেই রাখতে হয়। আর আপনি খুব ভালো করে জানেন আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আরমান ব্যঙ্গাত্ম গলায় বলল, ও, তোমার তো বাবাও আছে, আমার একদম মনে ছিল না। তা তোমার অসুস্থ বাবাকে কি বলে বের হও রাত্রিবেলা? মায়া কঠোর গলায় বলল, আমি আমার বাবাকে কি বলে বাড়ি থেকে বের হই সেই কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আর এমনিতেও আপনি এখন বাড়িতে থাকবেন না, অফিসে যাবেন। আমার কিছু কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আমি আমার বাবাকে রান্না করে দিয়ে আবার চলে আসবো, চিন্তা নেই। আরমান জানে মায়ার আর ওর বাবা ছাড়া আর কেউ নেই ওদের, তাই এই বিষয়ে বেশি মাথা ঘামালো না। আরমান বলল, ঠিক আছে, তুমি যেতে পারো, তবে দুপুরে 1টার মধ্যে যেন আমার লাঞ্চ আমার অফিসে পৌঁছে যায়। আর হ্যাঁ, রান্নাটা তোমাকেই করতে হবে। মায়া বলল, ঠিক আছে। আর বলছিলাম যে আমার কিছু টাকার দরকার ছিল, আমার কাজের মাইনে থেকে যদি কিছু দিতেন তাহলে ভালো হতো। আরমান এই কথায় প্রতি উত্তর কিছু বলল না, শুধু একটু তাচ্ছিল্যের হেসে কোল থেকে ল্যাপটপ নামিয়ে সেন্টার টেবিলে রাখলো। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চেক বের করে তাতে সাইন করে দিল। তারপর সেটা নিয়ে এসে মায়ার কাছে ধরলো। আরমান বলল, নাও ধরো। মায়া চুপচাপ চেকটা নিয়ে নিল। দেখলো অ্যামাউন্টের জায়গায় 50 লাখ টাকা লেখা আছে। মায়া বলল, ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমি আসছি তাহলে। আরমান বলল, ঠিক আছে। আর সময় মতো খাবার নিয়ে পৌঁছে যেও, লেট করা আমার একদম পছন্দ না। মায়া ঠিক আছে বলে বেরিয়ে গেল। আর আরমান শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিল। মায়া শাহরিয়ার মেনশন থেকে বেরিয়ে প্রথমে ব্যাংকে গেল চেক ভাঙানোর জন্য, তারপর সোজা হসপিটালে গেল। ডাক্তারের কেবিনে গিয়ে ওর বাবার ব্যাপারে কিছু কথা বলল। ডাক্তার বলল, ওনার কেমো সেশন চালু করা হয়েছে, আজকের বিলটা জমা করে দিতে। মায়া পুরো 1 সপ্তাহর বিল অগ্রিম জমা করে দিল। তারপর ওর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়িতে গেল। ও ঠিক করেছে দুপুরের রান্নাটা ও নিজের বাড়ি থেকেই করে নিয়ে যাবে অফিসে। এতক্ষণে হয়তো ওই বাড়ির সকলে ফিরে এসেছে। ওই বাড়িতে আবারও কিভাবে ঢুকবে তা বুঝতে পারছে না মায়া। মায়া বাড়িতে আসার সময় বাজার করে এনেছিল, আর ওই বাড়ি থেকে আসার আগে রুবির থেকে জেনে নিয়েছে আরমান কখন কী খায়। আরমান দুপুরে ভাত খায়, সাথে হালকা তরকারি। মায়া সেই অনুযায়ী রান্না শুরু করলো, তার সাথে যোগ করলো নিজের স্পেশাল কিছু পদ। খেলে খাবে, না খেলে না খাবে, তবুও ওর রাঁধতে ইচ্ছে হলো। ওর আবির ভাইয়া তো আছেই। ওর আবির ভাইয়া ওর রান্না খেতে খুব ভালোবাসে। যখনই এই বাড়িতে আসতো মায়ের হাতের রান্না না খেয়ে যেত না। 12টার মধ্যে ওর রান্না করা শেষ হয়ে গেল। এরপর মায়া গোসল করতে গেল। গোসল করে এসে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল আরমানের অফিসের উদ্দেশ্যে।
ও আগেই রুবির থেকে অফিসের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছিল। মায়া অটো থেকে নেমেই সামনে বিরাট বিল্ডিং দেখতে পেল। 10 তলা তো হবেই। অটো ভাড়া মিটিয়ে দিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। চারদিকের সৌন্দর্য দেখে মায়ের চোখ বাঁধিয়ে গেল। অফিসে প্রবেশ করেই মায়া প্রথমে রিসিপশনে গেল। ওখানেই একটা মেয়ে বসে আছে। মেয়েটি মায়াকে দেখেই বলল, বলুন কি সাহায্য করতে পারি? মায়া বলল, মিস্টার আরমান শাহরিয়ার জন্য খাবার নিয়ে এসেছি, এটা একটু ওনার কাছে পৌঁছে দেবেন প্লিজ। রিসিপশনে থাকা মেয়েটি মায়াকে উপর থেকে নিচে অবধি চোখ বুলিয়ে নিয়ে কিছুক্ষণ হাসল। মায়া বুঝতে পারল না ও কি এমন হাসার কথা বলেছে। মেয়েটি কিছুটা তাচ্ছিল্যের হেসে বলল, ওই রকম কত এলো আর গেল, স্যার কারো খাবার খায় না, তাই যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে কেটে পড়ো। স্যারের খাবার প্রতিদিন ওনার ড্রাইভার নিয়ে আসে। মায়া বলল, দেখুন আমি ওনার বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছি, আজকে ড্রাইভার আসেনি। আপনার স্যার আমায় খুব ভালো করে চেনে, তাই আপনি ওনাকে খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন। আর না হলে আমাকে বলুন ওনার কেবিনটা কোথায়, আমি নিজেই দিয়ে আসি। মেয়েটি বলল, আচ্ছা তুমি ওনার বাড়ি থেকে এসেছো? কে হও তুমি স্যারের? মায়া এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। কিছুটা থমকে গেল ও। তারপর বলল, আমি যেই হই না কেন তাতে আপনার কি? থাক আপনাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। এই বলে মায়া চলে যেতে নিলেই মেয়েটি তাড়াতাড়ি এসে ওর হাত ধরে আটকে দিল। তারপর বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তোমার মতো মেয়ে রোজ আসে, তোমার মতো কত মেয়ে স্যারের জন্য পাগল, আর এই রকম নানা বাহানা করে। আর এমনিতেও স্যারের কেবিনে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, উনি এখন ডিস্টার্ব করতে মানা করেছেন। তাই সত্যিই যদি তুমি স্যারের বাড়ির কেউ হও তাহলে স্যারকে কল করে নাও, স্যার পারমিশন দিলে আমি যেতে দেব। নাও কথা বলিয়ে দাও আমায় স্যারের সাথে তোমার ফোন দিয়ে। মায়া এবার কি বলবে ভেবে পেল না। এমনিতেই 1:30টা বাজতে চলল, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ওকে তো যেতেই দিচ্ছে না, আর ওর কাছে আরমানের নাম্বারও নেই যে উনাকে কল করবে। এরপর মায়ার মনে পড়ল রুবির কথা। মায়া তাড়াতাড়ি রুবিকে কল লাগালো। রুবি কল রিসিভ করতেই মায়া তাড়াতাড়ি বলল, রুবি আপু, প্লিজ আবির ভাইয়ার নাম্বারটা দিন, আমাকে স্যারের কেবিনে যেতে দিচ্ছে না। রবি ঠিক আছে, ম্যানেজ করে দিচ্ছি বলে কল কেটে দিয়ে সাথে সাথে আবিরের নাম্বারটা পাঠালো। মায়া তাড়াতাড়ি কল লাগালো আবিরকে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, রিসিভ করলো না। মায়া আবারও কল লাগালো। ওইদিকে আবির আরমানের কেবিনেই ছিল। ওখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আবিরের ফোন বেজে উঠতেই আরমান রাগী চোখে তাকালো। আবির প্রথমে ফোনটা সাইলেন্ট করে দিল, দ্বিতীয়বার আবারও বেজে উঠল। যেই ক্লায়েন্টের সাথে মিটিং চলছিল উনি বললেন কলটা রিসিভ করতে, আর্জেন্ট হতে পারে। তাই আবির একটু সরে এসে কলটা রিসিভ করলো। এবার রিসিভ হতেই মায়া আবিরকে কিছু বলতে না দিয়েই মায়া বলে উঠল, ভাইয়া আমি অফিসে আপনার স্যারের জন্য খাবার এনেছি, কিন্তু আমাকে রিসিপশনের উনি ভেতরে যেতে দিচ্ছে না। আবির বলল, আচ্ছা আমি দেখছি বলে কলটা কেটে দিল আবির। তারপর কল লাগালো রিসিপশনে থাকা মেয়েটিকে। মেয়েটি কল রিসিভ করতেই আবির হুমকির সুরে বলে উঠল, এই যে মিস, আপনি যাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন তাকে চুপচাপ স্যারের কেবিনে নিয়ে আসুন, যদি আপনার চাকরি হারাতে না চান তো। উনি স্যারের খাবার নিয়ে এসেছে বলেই আবির কল কেটে দিয়ে আবারও মিটিংয়ে জয়েন করলো। এরই মাঝে আরমানকে জানালো মায়া এসেছে খাবার নিয়ে। এইদিকে ওই রিসিপশনের মেয়েটি মায়াকে বারবার সরি বলে নিজে নিয়ে এলো একেবারে উপর তলায়। তারপর আরমানের কেবিন দেখিয়ে দিল। মেয়েটি বারবার মায়ার কাছে রিকোয়েস্ট করলো যেন মায়া স্যারের কাছে ওর নামে কমপ্লেন্ট না করে। ও ওই রকম ব্যবহার করেছে কারণ ওই একই বাহানা নিয়ে অনেক মেয়েই আসে ওদের স্যারের সাথে দেখা করতে। মায়া মেয়েটিকে জানালো ও কোনো কমপ্লেন করবে না, নির্ভয়ে থাকতে পারে। মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। মায়া দরজায় নক করলে আবির ঢোকার অনুমতি দিল। মায়া দরজা খুলে প্রবেশ করলো, আর সাথে সাথে 5 জোড়া চোখ ওর দিকে গেল। কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে আরমান আবির, আরমানের হেড ডিজাইনার মিস দিশা, আর বিদেশ থেকে আসা আরমানের ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েল ও তার অ্যাসিস্ট্যান্ট এবং মায়া।
মিস্টার ড্যানিয়েল একটা বিশাল বড় ডিল সাইন করার জন্য এসেছে। ওনাকে বিভিন্ন রকম ড্রেসের ডিজাইন দেখানো হচ্ছে। ওনার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে এক একটা ডিজাইনের হাজার হাজার পোশাক উনি কিনবেন। এই ডিলটা পেলে আরমানের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে মিস্টার ড্যানিয়েলের দুই একটা ছাড়া কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না। উনি আরও ভালো কিছু দেখাতে বলছেন। মিস্টার ড্যানিয়েল মায়ার দিকে তাকিয়ে আছে দেখে আরমান বলল, "শি ইজ মাই পার্সোনাল মেইড, শি ব্রৌথ মি ফুড।" তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, "খাবারটা ওই টেবিলে রেখে তুমি চলে যেতে পারো।" আরমানের কেবিনটা অনেক বড়, এক পাশে সোফা রাখা আছে। সেখানকার সেন্টার টেবিলে খাবারটা রেখে দিল মায়া। তারপর ওখান থেকেই তাকালো মিস্টার ড্যানিয়েলের সামনে রাখা ল্যাপটপের দিকে। উনাকে একের পর এক ডিজাইন দেখানো হচ্ছে, আর পাশে বসে থাকা একটা মেয়ে ডিজাইনের ব্যাপারে বলছে। কিন্তু মিস্টার ড্যানিয়েলের মুখ দেখেই বোঝা যাচ্ছে ডিজাইন ওনার পছন্দ হচ্ছে না। ল্যাপটপে একটা শাড়ির ডিজাইন দেখা যাচ্ছে। মায়া ওদের কাছে গিয়ে বলল, "যদি অনুমতি দেন তাহলে আমি এই ডিজাইনের ব্যাপারে কিছু কথা বলতে চাই।" মায়ার এই কথা শুনে সবাই ওর দিকে তাকালো অবাক হয়ে। আরমান বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলল, "এটা তোমার রান্নাঘর নয় মায়া, যে তুমি আমাদের রান্না করা শেখাবে।" মায়া এই কথা শুনে মাথা নিচু করে নেয়। তখন মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলল, "উনি কি বলতে চাই আমি তা শুনতে চাই মিস্টার হারমান। উনি কি বলতে চাই আমি তা শুনতে চাই মিস্টার আরমান।" চলবে, এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।